প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। বাংলাদেশের এমপিকে কলকাতায় নিয়ে খুন। এই খুনে আবার জড়িত তারই ঘনিষ্ঠ বন্ধু ও গোপন ব্যবসায়িক সিন্ডিকেটের সহযোগীরা। এরকম নৃশংস খুন হয়তো দেখেনি বাংলাদেশ ও ভারতের মানুষ, কারণটাও আমরা আজ ব্যাখ্যা করব। তো দর্শক, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমাদের আজকের ক্রাইম সিন সাজানো হয়েছে কোন বিষয়টি নিয়ে। এরকম ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন করে কিভাবে পার পেয়ে গেল প্রধান পরিকল্পনাকারী, আর কেনই বা এই হত্যাকাণ্ড, এই নিয়ে জানাবো এবারের পর্বে। এজন্য শুরুতেই আপনাদের যেতে হবে ঘটনার সূত্রপাতে। ভ্যানে ভারত যাচ্ছেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ভিডিওটি ফেসবুকে বেশ আলোড়ন তোলে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে। ১২ই মে ভারত যাওয়া এমপিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরদিন থেকেই। মে মাসের ১২ তারিখ তিনি ভারতে গিয়ে পশ্চিমবঙ্গের বরানগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন। পরদিন দুপুরে তিনি গোপালকে ডাক্তার দেখানোর কথা বলে বের হন। এরপর আর ফিরে আসেননি। এমপি আনোয়ারুল আজিম যে নিখোঁজ এটা জানাজানি হয় ১৮ই মে শনিবার, যখন থানায় জিডি করেন এমপির বন্ধু গোপাল। ওই দিনই আবার এমপি আনারের মেয়ে আসেন ঢাকার ডিবি অফিসে। কার্যালয়ে তিনি জানান ভারতে যাওয়া বাবার সাথে তাদের যোগাযোগও বন্ধ। আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে ২-৩ দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে, এরকম রেগুলারই যায়। তো গেছে, যাওয়ার পর ওখানে রাতে থাকছে। পরের দিন আঙ্কেলকে বলছে আমি একটু বের হইতেছি, আমি আসতেছি। তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো যে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। তারপর আমরাও ট্রাই করছি, ফোন খোলা পাইছি, ফোনে কল দিতেছি, ধরতেছে না। ঘটনা যে বড় ধরনের কিছু একটা, তা ওই দিন থেকেই আঁচ করতে পারছিল গোয়েন্দারা। এমপির মোবাইল সিমের কার্যক্রম দেখেই মূলত সন্দেহ হয় গোয়েন্দাদের। আমরা যেটা দেখলাম যে ১৬ তারিখ সকালে ভোরে 2টা কল দেয়। একটা কল দেয় হলো তার এপিএসের নাম্বারে, মানে ভোর মেবি 7টা বা 7:46 এরকম। আরেকটারও কল দেয় হলো তার মানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি মিন্টু ভাইয়ের কাছে। তো এই দুইটা একটা রিং দিয়েছে, কারণ সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই। কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহায়তা আবার দেখলাম যে ইন্ডিয়ান নাম্বারে যে লোকের সেটা হচ্ছে মুজাফফরাবাদ, অর্থাৎ বিহারের দিকে, বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে, খুলছে। এটা কারা করছে, কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা, সব কিছু এসে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি। এর পরের ঘটনাটি মর্মান্তিক। 4 দিন পর খবর আসে মারা গেছেন এমপি আনোয়ারুল আজিম। এমপি নিরুদ্দেশ হবার পর তদন্তে নেমে কিছু সিসি ফুটেজে অবস্থা শনাক্ত হয় এমপি আনারের। 13ই মে স্থানীয় সময় বিকেল 5:15 নাগাদ কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে সবশেষ দেখা যায় এমপি আনোয়ারুল আজিম আনারকে। এক সঙ্গীসহ দাঁড়িয়েছিলেন কারো অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে একটি লাল প্রাইভেট কার এসে দাঁড়ায়। সামনের বাঁ দিকের সিট থেকে নেমে আসা ব্যক্তিকে সালাম দেন আনার। কারের পেছনে দাঁড়িয়ে কিছু সময় কথা বলেন 3 জন। পরে সবাই উঠে পড়েন ওই লাল গাড়িতে। এমপি আনার বসেন পেছনের ডান দিকে। তার কয়েক মিনিট পর একটি সড়ক অতিক্রম করে যায় সেই প্রাইভেট কার। এরপর থেকেই নিরুদ্দেশ আনার। কেবল পাওয়া যায় কিছু রহস্যময় SMS এর আলামত। 9 দিন পর কলকাতার নিউ টাউনের এই অ্যাপার্টমেন্টের সঞ্জীবা নামের অভিজাত এই দালানের BU 56 ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আনারের খণ্ডিত মরদেহ। সকালে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন জেনে ভিড় করতে থাকেন সাংবাদিকরা। 9 দিন পর কলকাতার নিউ টাউনের এই অ্যাপার্টমেন্টের সঞ্জীবা নামের অভিজাত এই দালানের BU 56 ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় আনারের খণ্ডিত মরদেহ। সকালে বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন জেনে ভিড় করতে থাকেন সাংবাদিকরা। দুদিন ধরে তো আসা যাওয়া করছে, দেখি পুলিশি গাড়ি আসছে, দেখছি। সকালবেলা আপনারাও দেখেছেন পুলিশি গাড়ি, সকালবেলা ঢুকলো ভেতরে। এখন কি আছে না আছে সেটা ওনারাই জানে। কি শুনেছেন কি? আর এই তো শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে কিছু মারা খারা গেছে। 12ই মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে কলকাতা যান আনার। জানা গেছে
এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদের জের ধরে বেরিয়ে আসে ঘটনা। ওই ক্যাব চালক জানান, এমপি আনার প্রথমে বরানগরের বিধান পার্ক থেকে নিউ মার্কেটের একটি হোটেলে যান। সেখান থেকে পরিচিত বাংলাদেশি বন্ধুর গাড়িতে সোজা চলে যান সঞ্জীবা আবাসনে। কলকাতা পুলিশ সূত্র আরও জানায়, মাসখানেক আগে BU 56 ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন এক বাংলাদেশি ব্যবসায়ী। ওই ফ্ল্যাটে সান্ধ্যকালীন দাওয়াতে 200 কোটি টাকার একটি প্রকল্প নিয়ে আলোচনার কথাও শোনা যায়। দাওয়াতে ছিলেন 6 থেকে 7 জন, একজন ভারতীয়, বাকিরা বাংলাদেশি। তবে এসব বিষয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। জানিয়েছে, আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে। আমরা কিছু খবর পেয়েছি, আমরা চেষ্টা করছি এই কেসটাকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত আর খুব তাড়াতাড়ি এটা আমরা আনার্থ করব কি হয়েছে। এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে গত 2 দিনে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। জানা গেছে তাদের একজন খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া, তানবীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। বাবা হত্যার খবর পেয়ে ওই দিন ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ছুটে যান এমপি আনারের মেয়ে। সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি। এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। বহুল আলোচিত এই ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন সহকর্মী মনিরুল ইসলাম। তিনি আছেন স্টুডিওতে। মনির, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা মনির, এই যে আলোচিত হত্যাকাণ্ড, শুরুর দিকে বা প্রথম দিকে কিন্তু মরদেহের কোনো খোঁজখবর পাওয়া যায়নি, লাশের কোনো সন্ধানও পাওয়া যায়নি। এটা নিয়ে অনেক পানি ঘোলা হয়েছে। তাহলে শেষ পর্যন্ত কিভাবে নিশ্চিত হলো, কোন থিওরিতে নিশ্চিত হলো যে আসলে সে হত্যাকাণ্ড ঘটেছে? না, এটা কিন্তু একটা মানে তদন্তের দৃষ্টিতে বা হচ্ছে ওই ঘটনাক্রমটা একটু মজারটা হচ্ছে এই কারণে, প্রথমে আমার জানা মতে যেটা হয়েছিল যে প্রথমে এই এমপি যে নিখোঁজ হয়, উনি 12 তারিখ ভারতে যান, 13 তারিখ থেকে ওনার সন্ধান আসলে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে 18 তারিখ হচ্ছে তার বন্ধু গোপাল, তিনি স্থানীয় থানায় জিডি করেন। তো জিডি করার পরে তার পরিবারের কাছেও খবর আসে। তার পরিবার হচ্ছে এই সর্বপ্রথম ঢাকায় ডিবি পুলিশের সাথে যোগাযোগ করে। তো সাধারণত ডিবি পুলিশ হচ্ছে এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছিল যে না, উনি মাঝে মাঝে যাওয়া আসা করেন, উনি ফেরত আসবেন। পরে আসলে দেখা যায় ডিবি পুলিশের ঢাকা থেকেই সন্দেহ হয় যে নিশ্চয়ই উনি বড় ধরনের কোনো বিপদে পড়েছেন বা কোনো একটা ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বা প্রতারণার শিকার হয়েছেন। এটা কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে ওই এমপির ফোন থেকে তিনি ওই কলকাতার গোপালকে এবং ওই এপিএসের নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে কিছু মেসেজ পাঠাচ্ছিলেন এবং লম্বা 5-7 বাক্যের কিছু মেসেজ, এবং মেসেজটা ছিল এরকম যে ভারতে প্রধানমন্ত্রীর যাতায়াত নিয়ে কিছু আলাপ আলোচনা হচ্ছে আমাদের, তারপরে হচ্ছে যে না আমি ঠিক আছি, আমি অমুক জায়গায় আছি, এরকম খোঁজ চেষ্টা করো না, আমি ভিআইপিদের সাথে আছি। কিন্তু সমস্যাটা বাদে তখনই যখন ওই এমপির মেয়ে ঢাকার পুলিশকে জানায় যে হচ্ছে তার বাবা এত লম্বা লাইন এবং বাংলায় টাইপ করে অভ্যস্ত না, উনি আসলে এইভাবে মেসেজ পাঠিয়ে অভ্যস্ত না। তখনই পুলিশের আসলে সন্দেহ হয় এই মেসেজটা তাহলে কেউ না কেউ পাঠাচ্ছে। এবং ফোনগুলো আসলে দেখা যায় যে প্রথমে এই ফোনটা বিহারে, তার ইন্ডিয়ান যে সিম ছিল সেই সিমটা বিহারে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে, এবং তার যে বাংলাদেশি সিম ছিল সেই সিমটাও বাংলাদেশের বর্ডারের কাছে এসে 2-1 ওপেন করা হয়, মানে খোলা হয়েছে। তখনই আসলে পুলিশের সন্দেহ হয় যে এইটা সাধারণত কোনো না কোনো অপরাধী চক্র এটা এই ধরনের করতে পারে। মানে একই ব্যক্তির কাছে থাকা 2টা ফোন দুই দিকে, হ্যাঁ। সুতরাং এটা সাধারণ কোনো মানুষের কাজ না। তখন হচ্ছে দেখা যায় যে এই এমপির কল লিস্টের সূত্র ধরে তারা কয়েকজনের সাথে দেখে যে কয়েকটা নাম পায় যে এই
সেই এই এমপি ইন্ডিয়া যাওয়ার আগে বা ভারত যাওয়ার আগে এবং ভারতে গিয়ে তারা কল লিস্টে কয়েকজন মানুষের ঠিকানা পায় এবং দেখা যায় এই মানুষগুলো এই এমপি যেদিন থেকে নিখোঁজ তার কিছুদিন পরেই এই মানুষগুলো বাংলাদেশে প্রবেশ করেছে। 4 থেকে 5 জন মানুষের সন্ধান বা শনাক্ত তারা করতে পারে এবং সবশেষ 3 জন মানুষকে তারা সিদ্ধান্ত নেয় যে এই 3 জন তারা এমপির সাথে তাদের যোগাযোগ ছিল এবং তারা আবার বাংলাদেশে ফেরত এসেছে এবং সাথে সাথে এই 3 জনকে বাংলাদেশে প্রবেশ করার একদিনের মধ্যেই তাদেরকে আসলে ডিবি পুলিশ একেবারে ধরে ফেলে এবং ডিবি পুলিশ কিন্তু একেবারে পুরোটা অন্ধকারে তখন যে এই এমপি যে মারা গেছে না কি হয়েছে না হয়েছে কেউ কিন্তু কিছু জানে না এবং কলকাতা পুলিশও আসলে এই ঘটনা আসলে তারা শুরুর দিকে কলকাতা পুলিশও এটার আসলে তারা মানে সূত্রও বের করতে পারেনি যে কোন দিকে আগাবে বা এমপি আসলে নিখোঁজ কিনা মারা গেছে কিনা এটা কিন্তু কলকাতা পুলিশও ওইভাবে চিন্তাও ছিল না, কারণ ভারত এখন নির্বাচন চলছে স্বাভাবিকভাবে এবং পুরোটা আসলে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ একেবারে কি হবে না হবে বা কি হয়েছে না হয়েছে এটা না জেনেই বা এটার আগ পিছু না জেনেই তারা হচ্ছে এই যে যাদের সাথে এমপির যোগাযোগ হচ্ছিল এই 3 জনকে একবারে ঢাকার কেরানীগঞ্জের আশপাশ থেকে এবং ঢাকার আশপাশ থেকে মোট 3 জনকে তারা ধরে ফেলে এবং ধরার পরেই মূলত আসলে জানা যায় যে আস্তে আস্তে বের হয়। শুরুতে তো আসলে তারা স্বীকার করে যে মারা গেছে, তারা শুরুতে যে এই যে মরদেহগুলো গুম করা হচ্ছে না কি হচ্ছে এটাও কিন্তু বিস্তারিত জানা যায় না। শুরুতে তারা শুরুতে বলেছিল যে সে শুধু মারা গেছে বা তাকে আর ফিরে পাওয়া যাবে না এই বিষয়টি নিশ্চিত হয়েছে। তার মানে কতটা মানে নিখুঁত একটা পরিকল্পনার অংশ যে তারা ওখানে ঘটনা ঘটিয়ে দেশে এসছেন এবং শেষ পর্যন্ত সেটাও যে একটা দুর্বলতা থাকে কোথাও এই জিনিসটা হয়তো গোয়েন্দারা শেষ পর্যন্ত কাজে লাগিয়েছেন। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, শুধুমাত্র একটি খুনের ঘটনা নয়, এর পিছনে রয়েছে আরও অনেক রহস্য, সেটাও আমাদের জানতে হবে, তবে ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। বাংলাদেশের একজন প্রভাবশালী এমপিকে আরেক দেশে ডেকে নিয়ে খুন, ছোটখাটো কোনো চোরাচালান গোষ্ঠীর কাজ কি এটা হতে পারে? দেশীয় ও আন্তর্জাতিক বড় কোনো মাফিয়া চক্র কি এর সাথে জড়িত নেই? এমন প্রশ্নই ঘুরে ফিরে এসেছে এমপি হত্যাকাণ্ডে। তবে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি সীমান্ত এলাকা চোরাচালানের আধিপত্য বিস্তারের জন্যই এই হত্যাকাণ্ড। আর হত্যার আলামত নষ্ট করতে এবং ঘটনা ভিন্ন ভিন্ন খাতে নিয়ে যেতে নানা ধরনের ফাঁদ পাতে খুনিরা। এবার আমরা নজর দেব সেসব ঘটনায়। কলকাতা নিউ টাউনের বহুল আলোচিত সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল ফ্ল্যাট BU56। আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আখতারুজ্জামান শাহিন যেটা ভাড়া নিয়েছিলেন বলে জানাচ্ছে গোয়েন্দা পুলিশ। শাহিন ভাড়া নেওয়ার আগে বলেন সেখানে তিনি পরিবার নিয়ে থাকবেন। পরিবার বোঝাতেই ব্যবহার করা হয় শিলাস্তি রহমানকে। ওই ফ্ল্যাটে এমপিকে 13ই মে খুন করা হলেও 15 দিন আগে অর্থাৎ 30 এপ্রিলের একটি সিসিটিভি ফুটেজে মেলে আখতারুজ্জামান শাহিনের উপস্থিতি। ওই দিন দুপুরের দিকে শাহিন, শিলাস্তি রহমান এবং শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ লিফট দিয়ে আসেন ফ্ল্যাটের সামনে। এরপর ভবনের স্টাফরা তাদেরকে ফ্ল্যাট বুঝিয়ে দিতে আসেন। তাদের সাথে নিজের লাগেজ নিয়ে প্রথমে ভিতরে ঢোকে শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ। এর কিছুক্ষণ পর আলাদা লাগেজ নিয়ে ঢোকেন শিলাস্তি রহমান এবং অভিযুক্ত মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। এরপর 13ই মে সোমবার 2:51 সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে ঢুকছেন এমপি আনোয়ারুল আজিম আনার। এ সময় তার সাথে ছিলেন শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ এবং তার সহযোগী ফয়সাল। এমপি তার জুতা রাখেন দরজায় রাখা র্যাকে। স্বতঃস্ফূর্তভাবেই তাকে ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। এরপর আর বের হননি এমপি আনোয়ারুল। কয়েক ঘন্টা পর বের হন শিমুল ভুইয়া, হাতে লাগেজ। এরপর তার সাথে পলিথিন ও কাগজের শপিং ব্যাগ হাতে বের হন আরও একজন। তখনই শিমুল ভুইয়া বাইরে থেকে দরজা লক করেন। লিফট দিয়ে নেমে তারা বের হয়ে যান এমপির মরদেহ গুম করতে। তদন্তকারীরা জানতে পারে যে লাশ গুম করতে ভাড়া করা হয় কসাই জিহাদ এবং সিয়াম নামের এক যুবককে। তারা আরও 2-1 জনকে টাকার বিনিময়ে ঠিক করে মরদেহ 2 দিন ধরে গুম করে। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড। তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে
সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। প্রশ্ন আসে, এরকম নির্মম ঘটনার পেছনের রহস্য তাহলে কি? দুই দেশের তদন্তকারীরা জানতে পারে মূলত 2টি কারণ রয়েছে এমপি খুনের পেছনে। বিভিন্ন সময়ে চরমপন্থীদের ক্রসফায়ার সহ নানাভাবে শায়েস্তা করিয়েছেন আনোয়ারুল আজিম। সেটা নিয়ে ক্ষোভ ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতাদের। আরেক কারণ কলকাতায় স্বর্ণ চোরাচালানির আধিপত্য নিয়ন্ত্রণ। জানা যায় খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। আখতারুজ্জামান শাহীন সীমান্ত পথে ভারতে সোনা পাচার করতেন। চোরাই সোনা সীমান্ত পার করতে সহায়তা করতেন সংসদ সদস্য আনোয়ারুলের ঘনিষ্ঠ লোকজন। বিনিময়ে তারা কমিশন পেতেন। গত 6 মাসে সোনার একাধিক বড় চালান মেরে দেয়া হয়। এসব চালানে প্রায় 200 কোটি টাকার সোনা ছিল। এতে ক্ষিপ্ত শাহীন সোনা ফিরে পেতে সংসদ সদস্যকে বারবার চাপ দেন এবং বিকল্প মাধ্যমে চোরাচালান করতে থাকেন। এ নিয়েই দ্বন্দ্ব নিরসনে কয়েক মাস ধরে তারা বসতেও চেয়েছিলেন। শেষ সময়ে পরিকল্পনা বদলে আনোয়ারুলকে হত্যার সিদ্ধান্ত নেন শাহীন। দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে। খুনিরা অনেকদিন ধরেই সুযোগ খুঁজছিল। তিনি বলেন, ঢাকার গুলশান ও ধানমন্ডির 2টি বাসায় 1-2 মাস ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন 1988 সালে OP1 লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। তবে বেশিরভাগ সময় তিনি দেশেই থাকতেন। দুবাই থেকে অবৈধভাবে আনা সোনা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে ভারতে খুনের মিশনে যারা থাকবে তাদের সব ঠিকঠাক করে দিয়ে 10 মে দেশে ফিরে আসেন তিনি। এমপি হত্যার পরেই শাহীন দুবাই হয়ে চলে যান আমেরিকায়। এই শাহীন আবার ঝিনাইদহ কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের আপন ছোট ভাই। সেলিমের সাথে যমুনা টেলিভিশনের কথা হলে তিনি জানান, ছোট ভাইয়ের সাথে তার দীর্ঘদিন যোগাযোগ নেই। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। একসময় সে খেলাধুলো করতো, ও খেলার জগতের মানুষ, আমিও ওই খেলার জগতের মানুষ। যদিও আমরা দুই উপজেলার, সে আমাকে ভাই বলে ডাকতো। আমার ভাইয়ের সাথে আমার ওরকম সম্পর্ক না যে তার সে কবি না। আমার নির্বাচনের সময় সে ছিল, নির্বাচন করে চলে গেছে। তারপরে তো আমার সঙ্গে যোগাযোগটা কম। দর্শক, আমরা আরও অনেক কিছু জানতে আবারও যাচ্ছি সহকর্মী মনিরুল ইসলামের কাছে। আচ্ছা মনির, এই যে দুদেশের গোয়েন্দারাই কাজ করছে, বাংলাদেশে 3 জন গ্রেপ্তার হয়েছে, ওদিকে কসাই জিহাদকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। 2টা গ্রুপই রিমান্ডে আছে দুই দিকে। 2 জনের পাওয়া তথ্য বাংলাদেশ এবং কলকাতা সবাই মিলে আবার সমন্বয় করেছে। তারা এই সমন্বিত তথ্যের ভিতরে মানে কোনগুলোকে আপনি হাইলাইট করবেন যেগুলো তারা পেয়েছে? না, এই খুনের ব্যাপারে আমরা সবাই বলছি আসলে নৃশংস খুন। তো প্রতিটা নৃশংস খুনের ঘটনার পেছনে যদি সেটা পরিকল্পিত হয় তাহলে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। এক্ষেত্রে উদাহরণ দেওয়া যায়, আপনি যদি কাউকে তাৎক্ষণিকভাবে খুন করতে হয় তাহলে সেটা 1 কোপ, 2 কোপ বা 3 কোপ হয়তো বলা যায়, বা একটা গুলি বা 2টা গুলি হয়, কিন্তু উত্তেজনাবশত। কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে খুন করে তখন দেখা যায় যে সে 8টা 9টা গুলি যদি করে একটানা বা এক সামনে দাঁড়িয়ে, তাহলে বুঝতে হবে এই খুনির নিশ্চয়ই বড় কোনো ক্ষোভ আছে। কেউ যদি এরকম কুপিয়ে টুকরো করে অনেকগুলো কোপ দেয় বা এইরকম করে নৃশংসভাবে মারে, তার মানে বুঝতে হবে এখানে তার আরও নিশ্চয়ই বড় কোনো ক্ষোভ আছে, বড় কোনো পরিকল্পনা আছে, মনের ঝাল মিটানোর একটা ব্যাপার তাহলে নিশ্চয়ই এই যে নৃশংস খুন এর পেছনে বড় কোনো পরিকল্পনা আছে, বড় কোনো কারণ আছে।
সেটা আমরা দুই পুলিশের সাথে, আপনি জানেন যে কলকাতা পুলিশ শুরুতে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের পুলিশ কলকাতা যায়। তো কলকাতার পুলিশ যখন বাংলাদেশে আসে, তারা প্রায় 2 থেকে আড়াই দিন বাংলাদেশে ছিল। তারা দফায় দফায় দুই পুলিশ একসাথে বসেছে, ভারতে আটকের সাথে এই বাংলাদেশে যারা আটক তাদের সাথে ভিডিও কলে জিজ্ঞাসাবাদ হয়েছে। দুই পুলিশ একসাথে বসে জিজ্ঞাসাবাদ করেছে পুরো এই জিজ্ঞাসাবাদ শেষে এবং দুই দেশের তদন্তে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে নৃশংস হত্যাকাণ্ডের পেছনের রহস্য কী, কারণটা কী। এটার আমরা যে 2টা কারণ আমরা এখন পর্যন্ত পেয়েছি। 2টা কারণের বড় কারণ হচ্ছে একটা আদর্শবাদী কারণ আর একটা হচ্ছে ব্যবসায়িক কারণ। ব্যবসায়িক কারণটা শুরুতে বলি, এই যে এমপি, এ কথা স্পষ্ট, এই যে নিহত যিনি এমপি, তিনি এই স্বর্ণ চোরাচালানের যে ব্যাপারটা বাংলাদেশে ভারত এবং ভারত থেকে বাংলাদেশে, এই স্বর্ণ চোরাচালানের একটা বড় ধরনের হোতা ছিলেন এবং এই অপরাধ সাম্রাজ্যের সাথে তিনি জড়িত ছিলেন, এই মাফিয়া জগতের সাথে তিনি জড়িত ছিলেন, এতটুকু স্পষ্ট। এবং দুই পুলিশও কিন্তু, দুই দেশের পুলিশ এটা জানতে পেরেছে। তো এই যে নামগুলো আসছে, আখতারুজ্জামান শাহীন এবং হচ্ছে শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, এই শিমুল ভুঁইয়া ছিলেন হচ্ছে এমপির খুব কাছের মানুষ। এই শাহীনও এমপির কাছের মানুষ ছিলেন। সাম্প্রতিককালে এমপির সাথে তার একটু ছাড়াছাড়ি হয়েছে, সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু তাদের এই পেশা কিন্তু এক, তাদের এই অপরাধ সাম্রাজ্যের পুরোটা ভূমিকা কিন্তু এক। এই শাহীনের পরিকল্পনা ছিল যে এই ঝিনাইদহ সহ আশপাশের যে চুয়াডাঙ্গা সহ আশপাশের যে এলাকাগুলোতে যত ধরনের চোরাচালান হয়, পুরোটার আধিপত্য হচ্ছে এখন এই এমপি আনারের কাছে, এমপি আনারুল আজিমের কাছে। এই অপরাধ সাম্রাজ্যের আধিপত্যটা নিতে চেয়েছিল আখতারুজ্জামান শাহীন এবং এই শাহীন এই আধিপত্যটা নেওয়াটাই হচ্ছে ব্যবসায়িক বড় কারণ। এবং এটা দুই দেশের পুলিশই এই একমত হয়েছে তাদের সমন্বিত তদন্তে। দ্বিতীয় একটি কারণ হচ্ছে আর আছে, যেটা এই যে সরাসরি খুনের সাথে জড়িত শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, তিনি দুই দেশের পুলিশের কাছে স্বীকার করেছেন একটা বিষয়, যেটা আমরাও মোটামুটি এই বিষয়ে আমাদের কাছে মনে হয়েছে এটা হতে পারে। আপনি জানেন যে এই শিমুল ভুঁইয়া তিনি হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় এলাকার নেতা এবং তিনি অনেক বড় নেতা ছিলেন, বহু বছর ধরে তিনি। এই একটা সময় হচ্ছে এই এমপি এবং শাহীন তারাও এইটা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একেবারে ছোটোখাটো একটা সময় তারা জড়িত ছিলেন, ওইভাবে বড় পদে না থাকলে একটা সময় জড়িত ছিলেন। আমার এমপি আনার যখন বড় ধরনের রাজনীতিতে জড়িয়ে পড়লেন বা আওয়ামী লীগের সাথে জড়িয়ে পড়লেন বা হচ্ছে এমপি হলেন, ক্ষমতাসীন রাজনীতির সাথে জড়িয়ে পড়লেন, তখন তিনি ওই ঝিনেদা, চুয়াডাঙ্গা, খুলনা বিভাগ, যশোর এলাকার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নানা নেতাকে তিনি ধরিয়ে দিতে শুরু করলেন। র্যাব, পুলিশের নানা অভিযানে, নানা ক্রসফায়ারের ঘটনায় এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতারা তারা একটা সময় মনে করতে শুরু করলো যে এমপি আনোয়ারুল আজিম আমাদের নেতাদের ধরিয়ে দিচ্ছে, আমাদের নেতাদেরকে তিনি হত্যা করাচ্ছে বা হচ্ছে ক্রসফায়ারে দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিচ্ছে বা অভিযানের তিনি ইয়েতে কাজ করছেন, পেছনে কাজ করছেন। সে বহুদিন থেকেই এই শিমুল ভুঁইয়ারাও টক্কে টক্কে ছিল বা হচ্ছে ইয়েতে ছিল যে এই আদর্শগত যে ঝামেলা, সেটা হচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এই যে নেতাকর্মীদের যে ধরিয়ে দিচ্ছেন, কোনোদিন সুযোগ পেলে এই এমপি আনোয়ারুল আজিমকে তারাও দেখে নেবেন। আসলে তার মানে দুইটা বিষয়ে মোটামুটি এটা কিন্তু আমার তদন্ত নয় বা আমার কোনো মন্তব্য নয় বা যমুনা টেলিভিশনের কোনো মন্তব্য নয়, এটা হচ্ছে দুই দেশের পুলিশ তারা একসাথে বসে এই দুটো কারণে তারা নিজেরাও কনভিন্স এবং তারা নিজেরাও এই বিষয়ে একমত হয়েছেন যে এই দুটো কারণ এখন পর্যন্ত হতে পারে এই খুনের পেছনে। এই দুই গ্রুপের দ্বন্দ্বের মাঝে কোনো বড় ধরনের সুবিধাভোগী চক্রও থাকতে পারে, সেটাও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। সেই বিষয়টা আপনার কাছে আরও জানার চেষ্টা করব। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, শুধুমাত্র একটি খুনের রহস্য দেখলেই হবে না, এই খুনের পেছনে আসে আরও রহস্য। বাংলাদেশের গোয়েন্দা প্রধান বলেছেন তার চাকরি জীবনে এই ধরনের খুন তিনি দেখেননি, তাই এর পেছনের রহস্য আমাদের জানতে হবে। ছোট্ট আরেকটি বিরতির পর আবারও স্বাগত ক্রাইম সিনে। এমপি আনার হত্যাকাণ্ডের সবচেয়ে বড় রহস্য হলো মরদেহ গুম করা। এমন নৃশংস এবং ঠান্ডা মাথায় মরদেহ গুম করার ঘটনা সারা বিশ্বে যে কোনো ঘটনাকে হার মানাবে। মরদেহ খুঁজে পেতে দুদেশের পুলিশকে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়েছে। ঢাকার পুলিশকে যেতে হয়েছে কলকাতায়, যদিও পাওয়া যায় দেহের অংশবিশেষ। এ নিয়ে সবশেষ গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন, যারা স্বীকার করেছেন পরিকল্পিত খুনের কথা। এমপি আনোয়ারুল আজিমকে কলকাতায় হত্যা করা হয়েছে জেনে 22 মে শেরেবাংলানগর থানায় অপহরণ মামলা করেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ওই দিনই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শিমুল ভুঁইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভুঁইয়া ও সেলেস্তি রহমান।
24 মে শুক্রবার বিকেলে ডিবি পুলিশ 3 আসামিকে আদালতে হাজির করে। অন্যদিকে মামলায় কলকাতা পুলিশ গ্রেফতার করে জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে। তাকেও 12 দিনের জন্য সিআইডি রিমান্ডে পাঠানো হয়। আসামিদের রিমান্ডে নিয়ে জানা যায় খুনের পর নির্মমভাবে মরদেহ গুম করার ঘটনা। সাদা রঙের একটি ক্যাব ভাড়া করা হয় যাতে করে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা করে মরদেহ ফেলে আসা হয়। আমরা অনেকগুলি বিষয় নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমরা মনে করি তাদের বারবারই প্ল্যান ছিল যে মানে বাংলাদেশে এটা করা যায় কিনা, কিন্তু যে মূল মদতদাতা যে মাস্টার মাইন্ড সে কিন্তু বারবার বলছে না, এটা বাংলাদেশে করা যাবে না। যার কোনো ফলশ্রুতিতে 2 বার সে কিন্তু ওখানে গিয়েছেন, 3য়বার ওনারা সাকসেস হয়েছেন। কিন্তু সমস্যা বাধে তখন। দিনের পর দিন খুঁজেও মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঢাকায় আসে কলকাতার পুলিশের একটি দল। তারাও 2 দিন ধরে ঢাকায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে। তদন্তের এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মরদেহের অনুসন্ধান। না পাওয়া গেলে জড়িতদের শাস্তিসহ মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তদন্তকারীরা। তাই মরদেহের খোঁজ পেতে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে খাল বিল চষে বেড়াতে থাকে কলকাতার পুলিশ ও সিআইডি। তাদেরকে সাহায্য করতে এবং আরও তথ্য অনুসন্ধানে 26 মে রোববার সকালে কলকাতায় যান ঢাকার ডিবি পুলিশের একটি দল। ঢাকায় গ্রেফতার শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ জানত মরদেহের অংশবিশেষ পলিথিনে ও লাগেজে করে কোথায় কোথায় ফেলা হয়েছে। অন্যদিকে কলকাতায় গ্রেফতার কসাই জিহাদ জানায় মরদেহ 80 টুকরা করে বিভিন্ন অংশে ভাগ করে সেগুলো ফেলা হয় বিভিন্ন স্থানে। কসাই জিহাদকে নিয়ে কলকাতা ও ঢাকার পুলিশ দফায় দফায় সন্ধান চালায়। বাগজোলা খাল এবং আলোচিত সেই সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটেও যায় ডিবি পুলিশের টিম। মরদেহ পাবার অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। পরে 28 মে মঙ্গলবার বিকেলে খবর আসে পাওয়া গেছে মরদেহের খণ্ডিত অংশ। এমপি আনোয়ারুল আজিম আনারের বলেই ধারণা কলকাতা সিআইডির। মরদেহের অংশ বলতে টুকরো টুকরো করা প্রায় 4 কেজির মতো অংশ উদ্ধার করা হয়, যেগুলো রাখা ছিল কোনো একটি জারে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে মানে প্যানের মধ্যে দিয়ে মানে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্ল্যাশ করে মানে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে মানে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। ঢাকার গোয়েন্দা পুলিশ দাবি করে তাদের অনুরোধেই সুয়ারেজ লাইন সহ সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানো হয়। যে মূল পিও যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা মানে সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে। এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। মরদেহের ডিএনএ প্রক্রিয়া ছাড়াও কলকাতায় আরও কিছু ইলেকট্রনিক ডিভাইসের আলামত সংগ্রহ করে ডিবি। জানা যায় এ মামলায় পলাতক এখন পর্যন্ত 2 আসামি। একজন হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন, আরেকজন সিয়াম। কলকাতায় তদন্ত শেষ করে 4 দিন পর দেশে ফিরে আসে ঢাকার গোয়েন্দা দল। জানা যায় প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনতে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ পুলিশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মামলাটা কিন্তু মূলত আমরা একটা কনক্লুসিভ পর্যায়ে নিয়ে এসেছি। প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না, সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেনসিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল। বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যাবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে পাকড়াও করবই। দর্শক, এই ঘটনার জন্য রহস্য একেবারে শেষই হচ্ছে না, নতুন নতুন রহস্য উকি দিচ্ছে। আমরা আবারও যাচ্ছি সহকর্মী মনিরুল ইসলামের কাছে। আচ্ছা মনির, এই যে শেষ মুহূর্তে যে দেহাংশ পাওয়া গেল, ধারণা করা হচ্ছে এটি সেই এমপি আনারের,
এই অংশ যদি না পাওয়া যেত, এই আলোচিত ঘটনা, এই মামলার আসলে কি হতো? এটা শেষ মুহূর্তে এটা খুব গুরুত্বপূর্ণ কেন হলো? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যখনই কোনো হত্যা মামলা বলবেন, তাহলে হত্যার শুরুতেই প্রশ্ন আসবে যে আপনার হচ্ছে ভুক্তভোগী কোথায়, অর্থাৎ যিনি খুনের শিকার তার লাশ কোথায়। দ্বিতীয়, এই মামলার ক্ষেত্রে বড় যে ভূমিকা পালন করে তদন্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই যে মার্ডার উইপেন বলে ইংরেজিতে, যেটা হচ্ছে যে অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেটা হতে পারে বালিশ। কেউ যদি বালিশ চাপা দিয়ে হত্যা করে, সেই বালিশ, সেটাই হচ্ছে অস্ত্র। কেউ যদি কোনো ছুরি চাকু দিয়ে হত্যা করে, সেটাও একটা বড় আলামত। কেউ যদি অস্ত্র দিয়ে হত্যা করে, সেটাও একটা আলামত, সেটা বড় হোক ছোট রিভলভার হোক, যেটাই হোক না কেন। তো তদন্তের ক্ষেত্রে এটা আসলে বড় ধরনের, যারা তদন্ত করে তাদের জন্য একটা বড় ধরনের একটা ক্রেডিট, সে যদি এই লাশ পাওয়ার পরে সে এই অস্ত্রটাও খুঁজে পায়। মানে অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এটা বড় ধরনের ভূমিকা রাখে। হত্যা মামলার ক্ষেত্রে যদি লাশ না পাওয়া যায় বা মরদেহ না পাওয়া যায়, তাহলে আসলে এই হত্যা মামলার আসলে কোনো ভিত্তি থাকে না, বড় ধরনের ভিত্তি থাকে না। আবার এই হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে যদি অস্ত্রটা না পাওয়া যায়, সেটা ক্ষেত্রে হত্যা মামলাটি প্রমাণের বা চার্জশিট দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের একটা, এটা কি বলা যায়, মানে বড় ধরনের একটা পাওয়া যায় যে এটা তদন্তকারীরা হয়তো গুরুত্ব দেয়নি, যে কারণে আদালত এই তদন্তটাকে ওই সংস্থাকে বা পুলিশকে প্রশ্নবিদ্ধ করে যে তোমার তদন্ত ঠিকমতো হয়নি। তার মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কতটা পরিকল্পিত, কতটা পেশাদার হলে এই ধরনের কাজ করতে পারে, যে সুতরাং এই বিষয়টি কিন্তু জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশের কাছে এই আসামিরা স্বীকার করেছে। আপনি বলতে পারেন যে এই আসামিদের কাছে পুলিশের প্রশ্ন ছিল যে তোমরা অন্য কিছু করতে পারতে, অন্যভাবে ভাবতে পারতে, দেশে নিয়ে তারে রাস্তার উপরে কোনোভাবে একটা মাথায় গুলি করে হত্যা করতে পারতে। তখন তারা আসলে বলল যে এইটা যদি আমরা খালে ভাসিয়ে দিতে পারি বা সুয়ারেজ লাইন দিয়ে বের করে দিতে পারি, বা একেবারে এই হত্যা করে যদি আমরা ভুক্তভোগীকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে পারে, তাহলে এই মামলার কোনো ভিত্তি থাকবে না। এবং সেটা যেহেতু এই দেশে তো আর হত্যাকাণ্ডটি হয়নি, সেটা বাইরের দেশে হয়েছে, অর্থাৎ এটা কোনোভাবে খুঁজে পাওয়া যাবে না। এবং তারাও দেখেছে যে বাংলাদেশের খাল বিলগুলোতে আসলে তারা যদি ফেলে, আপনি দেখেন বাংলাদেশের খাল বিলে কিন্তু ঢাকার খালে কোনো ঢেউ নেই, অথচ আপনি ভারতের এই খালগুলো, ছোট ছোট খালগুলো দেখেন কি স্রোত, সেই পানির স্রোত এই খালগুলোতে। অর্থাৎ এখানে কোনোভাবে কোনো মরদেহের বা টুকরা ফেললে সেটা হয় পচে গলে যাবে, আর না হলে ঢেউর তোড়ে সেটা নদী বা সাগরের সাথে মিশে যাবে। অর্থাৎ এই পুরো বিষয়টায় তারা সেখানে একেবারে সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছে যে কোথায় কিভাবে ফেললে। আরেকটি বিষয় দেখেন, এই যে সুয়ারেজ লাইন থেকে কিছু মরদেহের টুকরো বা এই যে পাওয়া গেছে, সে মারা গেছে 13 তারিখ তাকে খুন করা হয়েছে, অর্থাৎ সেই 13 তারিখ খুনের পরে প্রায় 2 সপ্তাহ পরে এসে এগুলো যখন পাওয়া যায়, সেটাও কিন্তু আসলে ডিএনএ করে বা ফরেন্সিক করে তদন্ত করে বের করাটা খুবই আসলে কষ্টসাধ্য বিষয়। তারা কিন্তু ওই ফ্রেমিংটা করেছে যে তদন্ত করতে গিয়ে যদি তার এই ভুক্তভোগীর লাশ না পাওয়া যায়, তদন্ত করতে গিয়ে যদি তাকে কিভাবে মারা হয়েছে সেই অস্ত্রগুলো না পাওয়া যায়, তাকে এই যে কসাই জিহাদ বলা হচ্ছে, তাকে যা দিয়ে মারা হয়েছে, যেটা দিয়ে মারা হয়েছে, এই তদন্তের যদি না পাওয়া যায়, এই বিষয়গুলো যদি না পাওয়া যায়, এই মামলা আসলে আদালতে গিয়ে ধোপে টিকবে না। আপনি সত্যি এই গোয়েন্দা পুলিশের তখন কিছুই করার থাকবে না, যখন এত বড় নৃশংস হত্যাকাণ্ডের পরে দেখা যাবে যে তাদের 3 বছর 5 বছরের সাজা হয়েছে, যাবজ্জীবনও হবে না। মানে দুই দেশের গোয়েন্দারা কিন্তু এই বিষয়টা তারা একমত হয়েছেন যে অনেক হত্যাকাণ্ড তাদের সামনে এসছে, কিন্তু এইটা একটা অন্য রকম চিন্তার একটা বিষয় তাদের নতুন করে উদ্বেগ করেছে দুই দেশের গোয়েন্দাদের। মনির, এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে আরও অনেক তথ্য আপনার কাছ থেকে পাবো, চমকপ্রদ তথ্য, রহস্যময় তথ্য পাবো। শেষ পর্যন্ত জানা যাবে এর উদ্দেশ্য কী ছিল। আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এমপি আনার হত্যাকাণ্ড আমাদের অনেকের চোখ খুলে দিয়েছে যে একবার মাফিয়া চক্রে জড়িয়ে পড়লে নির্বাচিত এমপি হবার পরেও তার নিস্তার নেই। মাফিয়ারা যখন প্রতিশোধ নেয়, তখন তারা ভাবে না কে কোন দেশের মন্ত্রী, এমপি। যে সংসদ সদস্য দেশের জনগণ ও সংবিধানের কল্যাণের শপথ নিয়ে চোরাচালান সিন্ডিকেট চালাতো, এমন নৃশংস হত্যাকেই সেই পাপের ফসল? এমন প্রশ্ন রেখেছেন কেউ কেউ। সুতরাং দেশের জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের জন্য এই হত্যাকাণ্ড হতে পারে একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। দর্শক, গত পর্বে আমরা দেখেছিলাম মানবিকতার আড়ালে প্রতারণা। এজন্য এক প্রদীপের নিচে অন্ধকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে যার আবির্ভাব মানবতার ফেরিওয়ালা হিসেবে। মানুষের প্রশংসাও কুড়িয়েছেন বছরের পর বছর ধরে।
মিরপুর ও সাভারে গড়েছেন বিশাল বৃদ্ধ ও শিশু আশ্রম। কিন্তু সময়ের ব্যবধানে উঠে আসে মুখোশের আড়ালে মিল্টন সমাদ্দারের একজন নির্যাতক এবং ভয়ঙ্কর প্রতারক হয়ে। ফেসবুক, ইউটিউবে যার লক্ষ কোটি ফলোয়ার আছে, নিজ বাবাকে মারধরের অভিযোগও। এছাড়া চার্চের সম্পত্তি দখলের চেষ্টা ও হামলা মারধরের অভিযোগও বেশ পুরনো। অন্যদিকে আশ্রমে যেসব মানুষের মৃত্যু ঘটত তাদের সার্টিফিকেট মিল্টন নিজেই দিত বলে স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।